আজকের নাটক নেপথ্যের নায়িকা। রচনা ও প্রযোজনা আতিকুল হক চৌধুরী। নাট্যানুষ্ঠান নেপথ্যের নায়িকা। কি মা, তোমার পড়া শেষ হলো? হ্যাঁ বাবা। চশমা ছাড়াও এখনো তুমি কি করে পড়তে পারো, আশ্চর্য। খোদার কালাম, খোদাই পড়বার শক্তি দেয় বাবা। আচ্ছা মা, যদি একটা কথা বলে রাগ করবে না তো? সোজাসুজি বলেই ফেল না, কি বলতে চাস? এই যে এতক্ষণ ধরে সুর করে পড়লে, এর অর্থ বোঝো? কিসের অর্থ? এই যে সুরার অর্থ। তা ঠিক জানি না। না জেনে পড়ার কি কোনো অর্থ হয়? অর্থ টর্থ কি হয় জানি না বাবা, তবে মনে শান্তি পাই। কি ধরনের শান্তি? হেই দেখ, সে আমি তোকে বোঝাবো কি করে বল? আচ্ছা, এই যে তোমার হাতে তসবির ছড়া জীবন ভর দেখলাম তোমার আঙুলের সাথে জড়িয়ে রইল, কি এত পড়ো মা? খোদার নাম বাবা। যাকে চোখে দেখো না তার নাম নিয়ে কি লাভ? আচ্ছা, তুই তো তোর দাদা নানা কাউকেই দেখিসনি, তবু কি তাদের কথা বিশ্বাস করিস না? কিসের মধ্যে যে কি জিনিস টানলে। দাও, কিছু খেতে দাও। কতক্ষণ পরেই তো গোসল করে ভাত খাবি বাবা। আরে দূর, এখনো একটাও বাজেনি, ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়া, এই নে মুড়ি আর রসের পায়েস, আমার কাছে দে, আমি মেখে দিচ্ছি। একটা চামচ চিনি দি। না না না, চামচ না, তুমি খাইয়ে দাও। ও মা, এত বড় বুড়ো ছেলেকে হাতে খাওয়াতে দেখলে লোকে কি বলবে বলতো? মায়ের কাছে ছেলে কি কখনো বুড়ো হয়? ওই দেখো, শোনো পাগল ছেলের কথা শোনো। দোয়া করো মা, চিরদিন যেন এমনি তোমার হাতে খেয়ে যেতে পারি। সেই স্নেহময়ী মাকে আমার কবরে শুইয়ে দিলাম। আজ 2 বছর হয়ে গেল মা নেই। পৃথিবী ঠিকই চলছে তার নিজের নিয়মে। শহীদ, রোজ ঘুম থেকে উঠছি, চা খাচ্ছি, খবরের কাগজ পড়ছি, ক্লাসে যাচ্ছি, সেমিনারে বক্তৃতা করছি। তবু এই পৃথিবীতে যে মানুষটি ছিল আমার সবচেয়ে আপন, তাকে আর দেখতে পাচ্ছি না। যতদিন বেঁচে থাকবো ততদিন তাকে আর কাছে পাবো না। পরকাল কাকে বলে জানি না, বুঝিও না। ছোটবেলা মায়ের কাছে শুনেছি আমরা নাকি হাসরের মাঠে একে অপরের সাথে মিলিত হব। শহীদ, তাই যদি সত্যি হয় তবে সেই হাসরের দিনের প্রতীক্ষাই আমি করব। পাপ পুণ্য বিচারের জন্য নয়, বেহেশত বা দোজখের জন্য নয়, শুধু আমার স্নেহময়ী মাকে ফিরে পাবার জন্যে। এতটা সেন্টিমেন্টাল হওয়া কি তোর উচিত মিজান? তুই তো ছোট নোস, আমার কথাই ভাবনা। আমারও তো কেউ নেই, বাবা মা ভাই বোন, তবু তো বেঁচে আছি, সংসার করছি। তোরা পারছিস, আমি পারছি না। কেন পারছিস না? কেন পারবি না? বিশ্বাস কর শহীদ, এই 2 বছর ধরে অনবরত চেষ্টা করেছি মাকে ভুলতে। মার ব্যবহার করা সব জিনিসপত্র, জায়নামাজ, অজিফা, তসবি, কাপড়, বিছানা সব চোখের সামনে থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু যতবার চেষ্টা করেছি মাকে ভুলতে, মা যেন ততবার এসে তার জায়গা দখল করে নিচ্ছেন। মা ছবি তোলা পছন্দ করতেন না, বুঝলি। গোপন এই ছবিটা আমার ক্যামেরায় তুলে রেখেছিলাম। শহীদ, তোরা তো বলতে গেলে রোজই আমার এখানে আসিস। আচ্ছা, এমন মায়া ভরা চোখ আর দেখেছিস কোথাও? আমাদের একটা অনুরোধ তুই রাখবি মিজান? বিয়ের কথা বলবি তো? কিন্তু সংসারে এমন কোনো মেয়ে নেই যে আমার মায়ের স্মৃতি ভুলিয়ে দিতে পারবে। মায়ের সেই স্নেহ ভরা দৃষ্টি আমি সকাল সন্ধ্যা খুঁজে বেড়াই শহীদ, কিন্তু পাই না। তাই ফিরে আসি, দাঁড়াই মায়ের প্রতিকৃতির সামনে, অনেক শান্তি পাই, সান্ত্বনা পাই। আমার কাছে অনেক গানের টেপ আছে, ডিস্ক আছে, কিন্তু আমার বন্ধুর গাওয়া এই গানটাই আমি বারবার বাজাই। এতবার শুনি তবু পুরনো হয় না। মায়ের হাসি চাঁদের মুখে
সেই যে আমার মা। আপনার বন্ধু মিজানের প্রবলেমই হচ্ছে এটা, মাকে সে কিছুতেই ভুলতে পারছে না। আপনি কি এখনো মনে করেন মিজান আর স্বাভাবিক হতে পারবে না, বা ওর পক্ষে আদৌ বিয়ে করা সম্ভব হবে না? না না, তা কেন? তাছাড়া যাকে বলে মিজান সাহেব তো সেরকম অ্যাবনর্ম্যাল নন। আপনাকে যেভাবে বললাম সেভাবে এগিয়ে দেখুন, আমার মনে হয় ভালো ফল পাবেন। কাল সন্ধ্যার পর ওকে একবার নিয়ে আসুন আমার ক্লিনিকে, কেমন? আপনাকে কি বলবো ডক্টর, মিজান যদি সত্যি জীবনে সুখী হয়, তবে আমার মতো শান্তি বোধহয় আর কেউ পাবে না। মিজান ইজ এ ব্রিলিয়েন্ট স্কলার। জীবনের সত্যিকার ভিত্তি খুঁজে পেলে হি উইল বি অ্যান অ্যাসেট টু আওয়ার সোসাইটি। কিন্তু এখন বলতে গেলে সে সোসাইটির সম্পূর্ণ বাইরে। কোনো ফাংশনে যায় না, সিনেমা থিয়েটার দেখে না, কোনো রকমের ক্লাসে লেকচারটা দিয়ে আসে, তারপরই নিজের ঘর। সারাক্ষণ মায়ের ছবিটার দিকে তাকিয়ে থাকে, ওই গানটা বাজায়, আর মিনিটে মিনিটে 4 সিগারেট। চোখের সামনে একটা উজ্জ্বল প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে ডক্টর বাড়ি। আপনাদের এতটা ভেঙে পড়ার কোনোই কারণ নেই। সত্যি করে বলুন, মিজান কি সম্পূর্ণ স্বাভাবিক হবে? সে আশাই তো করছি। আপনার বন্ধুর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? ছোটবেলা বাবা মারা যাওয়ার পর মাকেই সে একমাত্র স্নেহের প্রতিনিধি হিসেবে দেখার সুযোগ পেয়েছে। ছোট কোনো বোন তার ছিল না, বড় বোনও না। পরবর্তী জীবনে অন্য কোনো মেয়েকে ঘিরেও তার অনুভূতি গড়ে ওঠেনি। একমাত্র মায়ের প্রতিকৃতি সারা অন্তর জুড়ে ছিল। আর সেই ছবি সে দেখতে চেয়েছিল সংসারের অপর 10 জন মেয়ের মাঝে। সেখানে সে হয়েছে ব্যর্থ, এবং সেই ব্যর্থতাই তাকে আবার হয়তো নতুন করে তার হারিয়ে যাওয়া মাকে ভালোবাসতে শিখিয়েছে। আপনার অনুমান সত্যি ডক্টর। গত 1 বছর ধরে মিজান এই ধরনের কথাবার্তাই বলছে। এমনকি 2 একবার সুইসাইডের অ্যাটেম্পটও নিয়েছিল। মানুষ আত্মহত্যা করে কখন জানেন? যখন সে নিজেকে ভালোবাসতে পারে না, অথবা যখন সে মনে করে পৃথিবীতে বেঁচে থাকার তার আর কোনো প্রয়োজন নেই। মিজান সাহেব একদিকে ভাগ্যবান যে আপনার মতো একজন দরদি বন্ধু তার আছে, আর সেজন্যই হয়তো তিনি এখনো আমাদের এই সভ্য সমাজে পাগল বলে আখ্যায়িত হননি। কিন্তু কি জানেন, শুধুমাত্র এই সহানুভূতির অভাবেই বহু ভালো মানুষ বদ্ধ পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। লাইফ ইজ সো ফাস্ট অ্যান্ড হেক্টিক। সবাই আমরা নিজেদের নিয়ে ব্যস্ত। সকাল সন্ধে যে মানুষগুলোকে আমাদের চারপাশে ঘুরে বেড়াতে দেখি, তাদের কজনের মনের খবর আমরা রাখি বলুন? শহীদ সাহেব, আমরা মুনে ল্যান্ড করেছি, মঙ্গল গ্রহে ছুটোছুটি করছি, কিন্তু মন নামক বস্তুটি এখনো আমাদের ধরা ছোঁয়ার অনেক বাইরে। আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে। থামলি কেন? বাজা। না, থাক। কটা বাজলো রে? এ কথা আমাকে জিজ্ঞেস করছিস কেন? টেবিলের ঘড়িটাতে বহুদিন থেকে চাবি দেওয়া হয় না, তাই এক জায়গায় এসে বন্ধ হয়ে গেছে, অনেকটা আমার মতো। ফ্লোরে এত ছেঁড়া কাগজ দেখছি। কি কবিতা লিখছিস নাকি? ভালো ভালো। কবিতা? থাক, ওগুলো তুলিস না শহীদ, স্রেফ পুরনো কাগজ। শুধু শুধু পড়বার চেষ্টা করছিস। একেবারেই ছিঁড়ে ফেলেছি। বললাম তো, বসে বসে একটা কাজ তো করতে হয়, তাই কাগজ ছেড়ি, জাস্ট টু রিলিজ মাই সাপ্রেসড ফিলিংস। ছেঁড়া জিনিস জোড়া লাগে না শহীদ। তুই শুধু শুধু আমার জন্য কষ্ট করছিস। দাঁড়িয়ে কেন? বস। কিরে, তোর হাতে কি? ওষুধ না ফল? ফুল, তাজা ফুল, রজনীগন্ধা, তোর প্রিয় ফুল। সেই যে কি যেন কবিতাটা, হ্যাঁ ওই, হ্যাঁ, জোটে যদি মোটে 1টি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি,
দুটি যদি জোটে তবে অর্ধেক ফুল কিনে নিও হে অনুরাগী। বাজারে বিকায় ফল তণ্ডুল, সে শুধু মিটায় দেহের ক্ষুধা। হৃদয় প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। সুধা, সুধার পাত্র আমার জন্য নয়। দেখ, আমি রোগী নই যে ওষুধ খেলে সুস্থ হব, ফল খেয়ে তাজা হব, ফুলদানিতে সাজিয়ে রাখা রং বেরঙের ফুল দেখে খুশি হব। কিছুই তো তোমাকে করতে বলছি না বন্ধু, তুমি শুধু শেরওয়ানি পরে মাথায় পাগড়ি দিয়ে বিয়ের মজলিসে বসবে, ব্যাস। তোরা মনে করিস আমি বোধহয় সত্যি পাগল হয়ে গেছি। জানিস শহীদ, সংসারে তুই ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। আমাকে আঘাত দিয়ে তুই যদি কৌতুক বোধ করিস, আমার বলার কিছু নেই। এ তুই কি বলছিস মিজান? ঠিকই বলছি শহীদ, বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। শুধু একটা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে একটা মেয়েকে আমি আমার জীবনের সাথে জড়িয়ে অযথা কষ্ট দিতে পারবো না। যাকে ভালোবাসতে পারবো না তার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করতে হবে, এ অসম্ভব, এ হতে পারে না। মিজান, আমার উপর কি তোর এতটুকু বিশ্বাস নেই? তুই কি মনে করিস তোর ঘনিষ্ঠ বন্ধু হয়ে তোর উপর একটা বোঝা চাপিয়ে দেবো? ওয়ারেস সাহেবের মেয়ে নাজদিনকে তুই চিনিস না। অমন মেয়ে আজকাল দেখাই যায় না। পুরনো আর নতুন যুগের এক আইডিয়াল কম্বিনেশন ওর মধ্যে। রিয়েলি শি ইজ ইউনিক। দেখতে সুন্দরী, অপূর্ব গড়ন, ডিগ্রি আছে, গান গাইতে জানে, নাচতে জানে, ড্রাইভ করতে জানে, 3-4টে ভাষায় সুন্দর করে কথা বলতে জানে, তার উপর বাপের অগাধ সম্পত্তি। অর্থাৎ বলতে চাইছিস ভালো মানুষকে পাগল করার সব গুণই তার আছে, তাই না? সব তো তুই বলে দিলি, আমাকে আর বলতে দিলি কই? বিদেশি ম্যাগাজিনের প্রথম পৃষ্ঠায় সিগারেট হাতে মেকআপ করা এই সুন্দরী মহিলাটির ছবির সাথে দেয়ালে রাখা আমার মায়ের ছবিটা মিলিয়ে দেখ মিজান, তাকিয়ে দেখ, ভালো করে দেখ মায়ের ছবিটা। চোখ দুটো দেখেছিস? মনে হয় না কাঁচের দুটো পবিত্র পাত্রে শিশিরের জল জমা? শহীদ, শীত এলে সবসময় আমি এই কাঁথাটা ব্যবহার করি। অনেক জায়গা ছিঁড়ে গেছে, তবু মায়ের হাতে সেলাই করা কাঁথা থেকে এখনো শৈশবের গন্ধ ভেসে আসে। কাঁথার এই কালো পাটটা মায়ের ব্যবহার করা একটা শাড়ির। চারদিকে এত কড়া সেন্টের উগ্র গন্ধের মাঝে এখনো আমার নিঃশ্বাস প্রশ্বাসে মায়ের শরীরের মিষ্টি ঘ্রাণ মিশে আছে। আমার ছোটবেলার কথা মনে পড়ে শহীদ। গাছ থেকে মা কচি শশা পেড়ে দিতেন, কুমড়ো ফুল ভাজতেন, কাঁঠাল পাতায় আমসত্ত্বা দিতেন। এখন এখন রুটিতে মাখন লাগিয়ে খাচ্ছি, কিন্তু মায়ের হাতে সেই আমসত্ত্বার স্বাদ কই, হাসনাহেনার গন্ধ কই, বাতাবি নেবুর সুবাস কই। মিজান, মিজান শোন। বিলেতি মদের ফোঁটায় সবুজ ঘাস আজ সাদা হয়ে যাচ্ছে শহীদ। পাখিদের নরম পালক সব খসে খসে পড়ছে। মাহারা সন্তানেরা আজ তুহিন শীতের রাত্রে পৃথিবীর স্নেহহীন শক্ত হাড়ের পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছি, একটু স্নেহ, একটু মায়া, একটু মমতার আশায়। পুরনো সে পৃথিবীটাকে আবার যদি ফিরে পেতে পারতাম, ফিরে পেতাম লক্ষ্মীর গল্প, ভাসানের গান, ধানি শাড়ি, সাদা শাখা, বাসক লতা ঘেরা হারানো সেই মাঠ। হারানো সেই মাঠকে আমরা আবার ফিরে পাবো কিনা জানি না। পুরনো সে পৃথিবী অনেক বদলে গেছে সত্যি, তবু এখনো মানুষ সংসার করছে, ভালোবাসছে। মানুষের ঘর সংসার বাদ দে, গাছের ডালে তাকিয়ে দেখ, পাখিরা কত কষ্ট করে খড়কুটো জোগাড় করে বাসা বাঁধে। ঝড় বৃষ্টি, তবু বাসা ছেড়ে যায় না। কত কষ্ট করে বাচ্চার জন্য ঠোঁটে করে আহার নিয়ে আসে। দিস ইজ লাইফ মিজান। This is the typical picture of our old world, even in this space age, even in the year of 1977. এই যুগেও আপনার মতো দরদি বন্ধু মিজান সাহেবের আছে, এটাই আশ্চর্যের। আমি যা যা আপনাকে করতে বলেছিলাম আপনি ঠিক টোটো তা ফলো করেছেন, এজন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব নিয়ে মোটের উপর মিজান সাহেবকে আমি 10টা সাইকোথেরাপির সেশন দিয়েছি। প্রত্যেক সেশনেই সাইকো অ্যানালিসিসের সাহায্যে আধুনিক শিক্ষিতা যুবতী মেয়ের প্রতি ওর উদাসীনতা বা ঘৃণার কারণ ওর কাছে ইন্টারপ্রেট করে বোঝাতে চেষ্টা করেছি। ভারী অদ্ভুত তো। ওর মায়ের স্বভাব ও আকৃতি খুঁজে ফেরার অ্যাটেম্পটকে রিকোয়ার্ড অটো সাজেশন দিয়ে অনেকটা চেঞ্জ করে দিয়েছি। আপনাকে আর যা যা করতে বললাম তাই করুন। আই থিঙ্ক হি উইল বি অল রাইট, হি উইল বি পারফেক্টলি অল রাইট।
আসতে পারি? আরে আরে আয় আয় বস। কেমন আছিস? আছি কোনো রকম। কি করছিলি? পরীক্ষার খাতা দেখছিলাম। কাউকে ফেল করাতে ইচ্ছে করছে না। অত লিবারেল হলে তো জাস্টিস করতে পারবি না। শুধু শুধু জাস্টিস শব্দটা এর মধ্যে টেনে আনিস না তো। ফেট, সার্কামস্ট্যান্স আর জাস্টিস একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই শহীদ। আবার সিরিয়াস হয়ে গেলি? চিঠি? দেখ তো শহীদ, কার চিঠি? আরে, এই যে দেখছি নীলাভ খাম, মেইলি হাতের গোটা গোটা লেখা মিজানুর রহমান। কি হে বন্ধু, হুম? ব্যাপার তো বিশেষ সুবিধার বলে মনে হচ্ছে না। কি ফাজলামো করছিস? হুম? আমার কাছে কোনো মেয়ে চিঠি লিখতে পারে না। কই দেখি। না, এই চিঠি আমার কাছে লেখা নয়। ভুল করে হয়তো তোমার নামই এসেছে। আশেপাশের বাসা থেকে কেউ হয়তো ফাজলামো করছে। তোমার সঙ্গে ফাজলামো করবে? এমন সাহস কার? কিন্তু বিশ্বাস কর শহীদ, কোনো মেয়ের কাছে চিঠি লেখার মন আমার নেই। তাই তোর অনুমান সম্পূর্ণ মিথ্যে। মা ছাড়া জীবনে কোনো মেয়ের কাছে আমি এক কলমও লিখিনি। কিন্তু চিঠিটা তো আর মিথ্যে নয় ব্রাদার। যাকে, সত্য মিথ্যার বিচার পরে হবে। এখন উঠি, কাল ফাইনাল ডেট নিয়েই আসবো। ফাইনাল ডেট? কিসের? তোমাকে ফাঁসিতে ঝোলাবার। চলি রে। চিঠিটা কে লিখলো? কোথা থেকে লিখলো? পড়ব? না থাক। আচ্ছা, ঠিক আছে, পড়ি না। এ চিঠি পেয়ে হয়তো অবাক হবেন। ভাববেন চিনি না জানি না এ কোন অপরিচিতা। আপনি আমাকে না চিনলেও আপনাকে আমি চিনি। বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে পেছনে সারিতে বসে আপনার কত বক্তৃতা শুনেছি। পত্রপত্রিকায় আপনার লেখা পড়েছি আর দূর থেকে জানিয়েছি আমার অন্তরের শ্রদ্ধা। যে আদর্শ জীবনের কল্পনা ফুটে উঠেছে আপনার লেখায়, কামনা করি আপনার জীবনে তা পরিপূর্ণ হোক। আপনার সাথে পরিচিত হবার সুযোগ পেলে খুশি হব। নাম নেই, ঠিকানা নেই, চিঠিটা কে লিখলো? আশ্চর্য। সিলি। মকবুল, মকবুল, জি জি টেবিলে বইগুলো তুই গুছিয়েছিস? জি না, মায়ের ছবিটা ওখান থেকে সরিয়ে আমার এই পড়ার টেবিলের সামনে কে রেখেছে? কইতে পারলাম না স্যার। তুই বলতে পারবি না তার মানে? তুই রাখিসনি, ভূতে রেখেছে। যা, এক কাপ কফি তৈরি করে নিয়ে আয়। সারাদিন তো সিগারেট ধ্বংস করে চলেছেন, চা আর কফি খেয়ে চলেছেন। এতে শরীরের ক্ষতি হবে। কে? কে আপনি? ভেতরে আসুন। আপনার বিনা অনুমতিতেই ভেতরে ঢুকেছিলাম। আপনার অনুমতি ছাড়াই আপনার বইতে হাত দিয়েছিলাম। আপনার মায়ের ছবিটা আপনার পড়ার টেবিলের সামনে রেখেছিলাম। এসেছিলাম আপনার সাথে পরিচিত হতে, কিন্তু যখন আপনি ভেতরে এলেন তখন মনে হলো আপনার সামনে না দাঁড়ানোটাই বোধহয় আমার উচিত হবে। তাই নেপথ্যে সরে এলাম। আপনার কথা শুনে মনে হচ্ছে শরৎবাবুর বড়দিদির কথা। মাস্টার মশাইয়ের অজান্তে তার ঘরদোর গুছিয়ে দিতেন, নিজে থাকতেন দরজার ওপাশে। ছি, আপনার মুখে তো শরৎচন্দ্রের বড়দিদির কথা শোভা পায় না। আপনি তো এতটা সেন্টিমেন্টাল নন। দেখুন, আমার কাছে গোটা ব্যাপারটাই কেমন যেন হিয়ালি মনে হচ্ছে। আপনি আপনি ভেতরে আসুন। আপনি দরজার আড়ালে কেন? সামনে আসাটাকেও হয়তো আপনি সেন্টিমেন্ট ভেবে বসবেন। একটি মেয়ে আপনার সাথে পরিচিত হবার আশায় চিঠি দিল, আর সে চিঠি আপনি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। ভেতরে আসবো কোন সাহসে? মাফ করবেন, আপনাকে আমি ঠিক। চিঠিটা আমি লিখেছিলাম। আমি অত্যন্ত লজ্জিত। আপনাকে এভাবে লজ্জা দেওয়ার জন্য আমি দুঃখিত মিজান সাহেব। না না, উঠবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমার এক আত্মীয়ের বাসা মনে ভেবে ভুল করে আপনার ঘরে ঢুকে পড়েছিলাম। এসে দেখলাম আপনার টেবিলে আমার অতি প্রিয় একখানা বই, যার লেখক আপনি। চলি। অতিথি যদি বাড়ির দরজা পর্যন্ত এসে ফিরে যায় তাহলে যে গৃহকর্তার অমঙ্গল হয়। সে অতিথি যদি অবাঞ্ছিত হয়? এ কথা কেন বলছেন? আমন্ত্রিত হয়ে তো আর আসেনি যে অতিথির সম্মান পাবো। যদি নতুন করে আমন্ত্রণ জানাই? আপনি কত বাস্তববাদী সতর্ক মানুষ। আমার মতো সম্পূর্ণ অজানা অপরিচিত একটি মেয়েকে আপনি আমন্ত্রণ জানাবেন কিসের দাবি? আপনি আমার লেখা পছন্দ করেন, আমার একজন সহৃদয় পাঠিকা, এই দাবিতে। সে দাবি নিয়েও আজ না হয় ঘরের বাইরেই থেকে গেলাম। আর সপ্তাহখানেক পরেই তো আপনার ঘরে নতুন একজন মানুষ আসবেন, তখন না হয় ভেতরে আসবো। আজ চলি। শুনুন, বলুন। কি করে জানলেন যে আমার বিয়ের কথা চলছে? যার সঙ্গে চলছে তার কাছ থেকেই জেনেছি। তাকে চেনেন নাকি? চিনি বই কি,
নাজনীন আমার ঘনিষ্ঠ বান্ধবী। যা শুনেছেন তা সব ভুল। আমার বন্ধুরা আমার বিয়ের জন্য চেষ্টা করছে, কিন্তু আমার মত নেই। সেটাই স্বাভাবিক। কিরকম? আপনার কোনো উপন্যাসের নায়কই তো তার নায়িকাকে ভালোবাসতে পারে। কারণ ভালোবাসার মতো কাউকে সে পায়নি। সংসারে কি ভালোবাসার মতো কোনো মেয়ে নেই? না, নেই। পৃথিবীতে আমি শুধু দুটো মায়া ভরা চোখের মাঝে স্নেহ, মমতা, ভালোবাসার আস্বাদ খুঁজে পেয়েছিলাম। সে আমার মা। সে দৃষ্টি যখন হারিয়ে গেল, আমার জীবন থেকে সরে গেল সব ভালোবাসার অনুভূতি। হারিয়ে যায়নি, আপনি হারিয়ে ফেলতে চাইছেন, কারণ আপনি পালিয়ে বেড়াচ্ছেন জীবন থেকে, জীবনের মূল সত্য থেকে। কি বলছেন আপনি? কি বলছি, আপনি না সাহিত্যিক স্রষ্টা? জীবন তো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে থেমে যায় না, সে এগিয়ে চলে, নিত্য নতুন সৃষ্টি করে চলে। নদী চলে সাগরের ডাকে, সাগর এগিয়ে যায় মহাসাগরের আহ্বানে। শুনুন, শুনুন, দাঁড়ান, শুনে যান। মেয়েটি কেনই বা এলো, আর কেনই বা এসে চলে গেল? দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলো কেন? কি বিচিত্র এই পৃথিবী, এই মানুষ আর তার মন। 2 বছর পর আবার এই প্রথম লিখতে বসেছি। আজ তো গল্প লিখতে পারলাম না, নাটকের সংলাপনা। তাহলে কি লিখলাম? আমি সেই অভিযান প্রিয় লোক, যার পদচ্ছাপ মরুভূমি ধরে রাখে, ক্ষণকাল যার আর্ত উদাস কঙ্কাল থাকে পড়ে বালির ওপর অসহায়, অথচ কাছেই হৃদ্য মরুদ্যান। যেদিকে বাড়াই হাত সেদিকেই নামে ধস, প্রসারিত হাতগুলো তলহীন গহ্বরে হারায়, আর আমি যেন পৌরাণিক জন্তুর বিশাল পিঠের ওপর রয়েছি দাঁড়ায়। এতদিন পর আবার তাহলে কবিতা লিখলাম, লিখতে পারলাম। ক্যালেন্ডারের পাতা বদলাচ্ছে, দিন গড়িয়ে রাত আসছে, এমনি করেই সংসার চলছে, সবাই বদলাচ্ছে। এ যেন রং বদলানোর পালা। কিন্তু আমারও কি পরিবর্তন হয়েছে কোনো? অনেক পরিবর্তন হয়েছে। কে? ও, আপনি? ভেবেছিলেন আর হয়তো আসবো না? আমি কি ভেবেছি না ভেবেছি আপনার তো জানার কথা নয়। তা অবশ্যই নয়। না না, উঠবেন না। আমাকে দেখলে আপনি খুশি হবেন না। আমাকে পর্দার আড়ালেই থাকতে দিন। না না, এখানে আসবেন না প্লিজ। এই টিফিন ক্যারিয়ারটা তুলে নিলে খুশি হতাম। ঠিক আছে, নিচ্ছি। আমার ঘরে ঢুকতে আপনার খুব ঘৃণা হচ্ছে, তাই না? আর হবেই বা না কেন, যা নোংরা করে রেখেছি। বরং উল্টো কথাটা বললেন। আমি ঢুকলে আপনার ঘরের পবিত্রতা নির্জনতা নষ্ট হবে। এ কথা কেন বলছেন? বলেছি তো, আমাকে দেখলে আপনি আঘাত পাবেন, আপনার কল্পনার সাথে কোনো মিলই খুঁজে পাবেন না। নিন না টিফিন ক্যারিয়ারটা। বাহ, এই যে দেখছি রসের পায়েস, আমার সবচেয়ে প্রিয় খাবার। একমাত্র মা ছাড়া আর কারো হাতের নাস্তা আমি কোনোদিন খাইনি। আপনি নিজের হাতে তৈরি করেছেন? কেন বিশ্বাস হচ্ছে না? পর্দার কাছে আপনার হাতে ঘড়ি দেখছি, ঝুলনো ব্যাগ দেখছি, গগলস দেখছি, পায়ে উঁচু হিলের জুতো দেখছি। যা কোনোদিন আপনার মা ব্যবহার করতেন না, তাই না? আচ্ছা মিজান সাহেব, হুম। আপনি মেয়েদের ঘৃণা করেন, তাই না? ছি ছি, এ কি বলছেন? ঘৃণা কেন করব? বরং মেয়েরাই তো আমাকে এড়িয়ে চলতে চায়। এটা আপনার ভুল ধারণা। আমি যদি বলি আপনি আপনাকে এড়িয়ে চলতে চান, আপনার মাঝে যে জীবনের ফল্গুধারা লুকিয়ে আছে তাকে আপনি অস্বীকার করতে চান। আই এম লস্ট, অ্যান্ড লস্ট ফর এভার। আপনি জানেন না, মা মরে যাওয়ার পর কত দুঃসহ আগুন বুকে চেপে আমি দিন কাটাচ্ছি। যে আগুন দাহ দেয় সে আগুন আলোও দিতে পারে, কে পারে না? ওসব নাটকের সংলাপ আমি মানি না, বিশ্বাস করি না। নাটক তো জীবনেরই প্রতিফলন। আপনি জীবনকে বিশ্বাস করেন না? জীবন আমাকে কিছুই দেয়নি। আপনি বা কতটুকু চেয়েছেন জীবনের কাছ থেকে? জীবনকে তো আপনি দেখেছেন ডাক্তার যেভাবে দেখে অসুস্থ রোগীকে। আমার কথা অপরাধ নেবেন না। আজ নিয়ে 2 দিন আপনার বাড়িতে এলাম, কই আমার নাম ধাম ঠিকানা কোনো কিছুই তো জানতে চাইলেন না। কোনো কথাই কি আপনার মনে হয়নি? একবারও মনে হয়নি কেন আমি এলাম, দরজার আড়ালেই বা দাঁড়িয়ে রইলাম কেন? কোনো প্রশ্নই কি আপনার মনে আসেনি? মনে যে আসেনি তা নয়, তবে কেন যে করিনি তা হয়তো নিজেও জানি না। পাছে আপনার কল্পনার সাথে অমিল খুঁজে পান, তাই না? সেজন্যই তো আপনার সামনে আসতে ভয় পাই। 1945 সাল থেকে 1977 সালের মাঝে যে দিনগুলো হারিয়ে গেছে, আপনি যদি তা কারো মাঝে নতুন করে খুঁজে পেতে চান তাহলে দুঃখ পাবেন, কষ্ট পাবেন। মানুষ সবসময় হারানোর দিনগুলোকে ফিরে পেতে চায়। তবু তো ফিরে আসে না।
যেমন ফিরে আসে না শৈশব কৈশোরের দিনগুলো, এটাই নিয়ম, এটাই জীবন। আর আপনি এই জীবনকে অস্বীকার করছেন। বাঁশপাতার ফাঁকে পূর্ণিমার চাঁদ যেমন সত্য, তেমনি সত্য সাজানো ড্রয়িং রুমের নেয়নের আলো। মিজান সাহেব, আজকের এই দুপুর গড়িয়ে বিকেল আসবে, সূর্য ঢলে পড়বে পশ্চিমের দিগন্তে। আগামীকালও সূর্য উঠবে, কিন্তু সে সূর্য আজকের নয়। আপনি তো চাইলেই নতুন জীবনের ঠিকানা খুঁজে পেতে পারেন। আপনার হারানো মায়ের স্নেহ নতুন করে খুঁজে পেতে পারেন প্রতিদিনের সূর্যোদয়। কিন্তু আপনি তো সূর্যের আড়ালে অন্ধকারেই থেকে গেলেন। কোনোদিন আপনি আমার সামনে আসবেন না? বলেছি তো, নতুন বউ ঘরে আসুক, নিশ্চয়ই আসবো। কথা দিন। দিলাম। কিন্তু আপনিও কথা দিন যে আপনি নাজনীনকে বিয়ে করছেন। আমি বলছি, ওকে পেয়ে সত্যি আপনি সুখী হবেন। আপনাকে সুখী করার মতো সব উপকরণ ওর মধ্যে আছে। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখলেই সে কি রুটি বানাতে পারে না? ব্যাডমিন্টন খেললেই কি সে আর তসবি হাতে নিতে পারে না? আপনার বান্ধবীর ওপর এতটা বিশ্বাস? বিশ্বাস না থাকলে বন্ধুত্ব কি গড়ে উঠতে পারে? সে যাক, আপনার অনেক সময় নষ্ট করলাম। এমনিভাবে হয়তো আর কোনোদিন দেখা হবে না। যেচে দুদিন আপনার বাড়িতে এলাম, জানি না কী বা মনে করেছেন। কাছে এসেও যে দূরে থেকে গেল, তাকে আর কি বা মনে করবো বলুন? কই, আপনি তো ইচ্ছে করলে আমার সামনে এসে দাঁড়াতে পারতেন, বা এখনো পারেন। কিন্তু তা আপনি পারেননি, পারবেন না, কারণ আপনার আমার মাঝে একটা দেয়াল দাঁড়িয়ে আছে। দেয়াল? কিসের দেয়াল? হ্যাঁ, একটা কঠিন শক্ত দেয়াল। সে দেয়াল আপনি ভাঙতে পারছেন না, সরাতেও পারছেন না। তাই দেয়ালের দুপাশে দাঁড়িয়ে আমরা শুধু কথাই বলে গেলাম। আর কোনোদিন আপনার সঙ্গে এভাবে দেখা হবে না। যাওয়ার মুহূর্তে আপনার কাছে একটা জিনিস চাইছি, বলুন দেবেন? দেয়ার মতো হলে নিশ্চয়ই দেব। দেয়ালে টানানো আপনার মায়ের ছবিটা যদি চাই। আমার মায়ের ছবি? এ ছবি নিয়ে আপনি কি করবেন? একটি স্নেহময়ী মা তার সমস্ত সত্তা দিয়ে, সমস্ত অনুভূতি দিয়ে আপনাকে সারাক্ষণ জড়িয়ে আছে। এই ছবিটিকে আমার কাছে রেখে আমি দেখতে চাই, আবিষ্কার করতে চাই কেন এর দাম আপনার কাছে 7 রাজার ধনের চেয়ে বেশি। কিন্তু এই ছবি আমার জীবনের একমাত্র সম্পদ। তাই তো চাইছি আপনার কাছে। ঠিক আছে, নিন, তবে আবার ফেরত দিতে হবে। নিশ্চয়ই ফেরত দেব, কিন্তু তার আগে একটা কথা শুধু আপনাকে বলে যেতে চাই। রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। দিনের সূর্য যদি সত্যি হয়, তাহলে রাতের তারাও তো মিথ্যে নয়। দিনের সূর্য ডুবে গেলে রাতের আকাশে তারা ফুটে ওঠে। আমার সূর্য আপনাকে দিলাম, কিন্তু তারার আলো কই? তারার আলোর সন্ধান আপনাকে দিতে পারবো কিনা জানি না, তবে এইটুকু জানি, কারো কাছ থেকে কিছু চেয়ে নিলে বিনিময়ে তাকেও কিছু দিতে হয়। এটা নিন। কি এটা? আমার একটা ছবি। কথা থাকলো বিয়ের দিন আপনার বান্ধবীকে ফেরত দেবেন। আপনার মায়ের ছবিটাও আপনাকে আবার ফেরত দেব। আচ্ছা, চলি। শুনুন, শুনুন, শুনে যান। কিরে, কি করছিস? শহীদ, মায়ের সেই ছবিটা আমি দিয়ে দিয়েছি। কিভাবে দিতে পারলাম জানি না, তবু দিয়েছি। মেয়েটা এসে নিয়ে গেল, আমার মায়ের ছবিটা নিয়ে গেল। মেয়ে, ছবি, কিছু তো বুঝতে পারছি না। তোকেও আমি সব বোঝাতে পারবো না শহীদ। গত কয়েকটা দিন ধরে এক অদ্ভুত নাটকের মহড়া চলছে আমার এই ঘরে। একটি মেয়ে প্রচণ্ড এক সম্মোহনী শক্তি দিয়ে আমাকে পরিচালনা করছে, আর আমি যেন অসহায় শিশুর মতো, মন্ত্রমুগ্ধের মতো তার ইঙ্গিতে চলেছি। তাই নাকি? হ্যাঁ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। নির্ঝরেরও তাহলে স্বপ্নভঙ্গ হয়? ভালো ভালো। তাই তো ভাবি, মিজানের এত দ্রুত পরিবর্তনের কারণটা কি? ঠিক আছে, বিয়েটা তাহলে ভেঙেই দিই। নায়িকার যেখানে আগমন হয়েছে সেখানে পার্শ্ব চরিত্রদের দূরে থাকাই তো ভালো, কি বলিস? শহীদ, শহীদ, তুই আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তোর ইচ্ছেতে আমি অন্ধের মতো আত্মসমর্পণ করতে রাজি। তাছাড়া মেয়েটিও নাজনীনের প্রশংসাই করে গেছে, বলেছে ওকে পেলে আমি সুখী হব। বুদ্ধি আর যুক্তি দিয়ে সুখের সন্ধান না খুঁজে তোদের মতো আপনজনদেরই উপরে না হয় বিশ্বাস রাখলাম আমি শহীদ।
এই বিশ্বাস নিয়েই আমি তোমাকে দোয়া করতে এসেছি মা, একজন মনোবিজ্ঞানী হিসেবে নয়, তোমাদের পরিবারের শুভাকাঙ্ক্ষী হিসেবে। তোমার জীবনের চলার পথে যাকে তুমি সাথী হিসেবে পেতে চলেছ, তাকে শুধু ভালোবাসলেই চলবে না মা, তাকে লালন করতে হবে। মিজানের সমস্ত অন্তর জুড়ে আছে তার হারিয়ে যাওয়া মায়ের স্মৃতি। তোমার সেবায়, তোমার যত্নে সেই স্মৃতিকে আরো ভরিয়ে তুলতে হবে মা। আমরা আধুনিক বস্তুতান্ত্রিক জগতের অধিবাসী হলে কি হবে, আসলে মনটা রয়ে গেছে সেকেলে। নকশি কাঁথা, শীতল পাটি, পাটিসাপটা, শালিকের কোলাহল, কার্তিকের নবান্ন আর শবে বরাতের তারাবাতির রোশনাই এখনো আমাদের পুরনো মনটাকে নতুন সুরে রাঙাতে চায় মা। তোমাকে যেভাবে চলতে বললাম সেভাবেই চলো, তুমিও সুখী হবে, মিজানও সুখী হবে। আচ্ছা চলি মা, হ্যাঁ, খোদা হাফেজ। আজ 6ই ফেব্রুয়ারি। আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এক নাটকীয় মুহূর্তে পরিচিত হয়েছিলাম এক অপরিচিতার সাথে। দূরে থেকে যে আমাকে দিয়ে গেছে নতুন পথের সন্ধান। জানি না যাকে হারালাম তার দুঃখ আজ যাকে পেতে চলেছি তার সুখ দিয়ে ভরে তুলতে পারবো কি না। আজ বারবার আমার মার কথা মনে পড়ছে কেন জানি না। ছোটবেলা পরীক্ষা দিতে যেতাম যখন, মা কি সব পড়ে ফু দিতেন আমার হাতে কলমে। মাকে বলতাম, মা কি পড়ছো? মা মিষ্টি হাসতেন শুধু। প্রার্থনার সে নীরব ভাষা গানের মতো কেঁপে কেঁপে উঠত আমার মায়ের পবিত্র ঠোঁটে। আজ শেরওয়ানি পরেছি, চুড়িদার পাজামা পরেছি, পায়ে নাগরাই, মাথায় জরির কাজ করা পাগড়ি। এই মুহূর্তে মা যদি কাছে এসে দাঁড়াতেন, একটি বার যদি বলতেন, খোকা তোকে রাজপুত্রের মতো দেখাচ্ছে, যদি মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করতেন, যদি প্রার্থনার মতো উচ্চারণ করতেন, খোকা তুই সুখী হ। মানুষ মরে গেলে কোথায় যায় জানি না, তার আত্মা কোথায় থাকে জানি না। মা, মা তুমি যেখানেই থাকো না কেন, তুমি দোয়া করো, দোয়া করো মা, তোমার খোকা, তোমার মিজান যেন সুখী হয়। তুমি যেমনি মা অন্ধবিশ্বাসে তসবির দানায় আঙুল বুলাতে, সেই বিশ্বাস নিয়েই আমি আমার বন্ধুর কথায় আত্মসমর্পণ করলাম। নাজনীন, তোমাকে পেয়ে সুখী হব এই আশা নিয়েই আজ আমার নতুন জীবন শুরু হলো। আমার নিজেরই অজ্ঞাতে আমার জীবনের সাথে তুমি জড়িয়ে গেছো তোমার বান্ধবীর মাধ্যমে, যার নাম আমার জানা নেই। ও, মায়ের ছবিটা তাহলে সেই তোমাকে দিয়েছে? ও অবশ্যই ফেরত দেওয়ার কথা বলেছিল। তাকিয়ে দেখো নাজনীন, আমাদের বাসর ঘরে মায়ের স্নেহের পরশ। নাজনীন, এই ছবিটা রেখে দাও। তোমার বান্ধবী ছবিটা আমাকে দিয়ে বলেছিল বিয়ের দিন তোমার হাতে পৌঁছে দিতে। এই সে ছবি, নাও নাও নাজনীন, নাও। কি তাহলে, তাহলে তুমি তুমি সূর্য যদি সত্য হয়, রাতের তারাও তো মিথ্যে নয়। না না, মিথ্যে নয়, মিথ্যে নয় তারার মেলা। রাতের আকাশে আজ আমি দেখেছি নাজনীন নতুন আলোর ইশারা। কিন্তু এ কি করে হলো? আমার চোখের সামনে একটার পর একটা ঘটনা ঘটল, আর আমি নীরব দর্শকের মতো তাকিয়ে দেখলাম। কিন্তু নাজনীন, বান্ধবীর ভূমিকায় তোমার এই অভিনয়ের কি প্রয়োজন ছিল বলো? তোমাকে এমনি করে পাওয়ার জন্যে। তুমি আর শহীদ আমারই অজান্তে দিনের পর দিন আমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যে দূর থেকে কত চেষ্টা করলে।
আমাকে নতুন জীবনের সন্ধান দিলে। তুমি দূরে ছিলে, কাছে এলে, কিন্তু সে কোথায়? সে কোথায় নাজনীন? কার কথা বলছো? তোমার মা? না, না, মা নয়। তবে আর কি? বন্ধুকে বন্ধুত্ব, বিজ্ঞানীকে মেধা, আর প্রিয়জনকে ভালোবাসতে শেখালো যে জন, যার অদৃশ্য মায়াকাঠির পরশে শহীদের মতো বন্ধু পেয়েছি, তোমার মতো লক্ষ্মী বউ পেয়েছি, যার স্নেহের পরশে আমার জীবনের ভাঙা বিনায় আজ নতুন সুর বেজে উঠেছে, সে কোথায় নাজনীন? তোমরা বলবে অ্যাক্সিডেন্ট, ফেট, এভলিউশন, রেভলিউশন, রিলেটিভিটি, সাইকোথেরাপি, ট্রিটমেন্ট, কিওর, বলবে অণু পরমাণু জ্ঞান বিজ্ঞানের নানা কথা। কিন্তু আমি বাসর ঘরের জানলা দিয়ে মুক্ত আকাশের দিকে তাকিয়ে খুঁজে বেড়াচ্ছি তারায় তারায় সেই নেপথ্যের নায়িকাকে। তার সন্ধান কি কেউ আমাকে দিতে পারবে? কোথায় সে? কোন রঙ্গমঞ্চে তার অবস্থান? কেউ কি পারে আমাকে বলতে সে কোথায়, কত দূরে? সে কেউ অসীম আকাশের প্রান্তে, সাগরের মোহনায়, বনের মর্মরে, পাহাড়ের চূড়ায়, শিশুর হাসিতে, পাখির কলকাকলিতে, কোনো মায়ের স্নেহের উত্তাপে, অথবা এমনি কোনো বাসর রাত্রির নির্জন জ্যোৎস্না ধারায়, কোনো প্রিয়জনের আখির তারায়। জগতে কেউ দেখতে না পায় লুকোনো তার বাতি, আঁচল দিয়ে আড়াল করে জ্বালান সারা রাতি। ঘুমের মধ্যে স্বপ্ন কতই আনাগোনা করে, অন্ধকারে হাসেন তিনি আমাদের এই ঘরে। এতক্ষণ নেপথ্যের নায়িকা নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন ভূমিকা অভিনয় করলেন নাজনীন ফেরদৌসী মজুমদার, মা আয়েশা আক্তার, ডাক্তার আরিফুল হক, শহীদ রাইসুল ইসলাম আসাদ, মকবুল আব্দুল কাদের। মিজানের ভূমিকায় আব্দুল্লাহ আল মামুন। কবিতা উদ্ধৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ও শামসুর রহমান। শব্দগ্রহণে আব্দুর রব। সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি রচনা ও প্রযোজনা করলেন আতিকুল হক চৌধুরী।